আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। যারা ভিডিও খোঁজাখুঁজি পছন্দ করেন না, তাদের জন্য এই একই ভিডিওতে 4টি ভিন্ন স্বাদের শীতের পিঠা। আশা করছি প্রত্যেকটা রেসিপি ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর প্রতিদিন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন সহজ রেসিপিতে শীতের ভীষণই মজার এই 4টি পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমাদের আজকের রেসিপি সুজির ভাপা পিঠা। বাসায় চালের গুঁড়া না থাকলে সুজি দিয়ে ভাপা পিঠা বানিয়ে খেতে পারবেন। এই ভাপা পিঠাটা কিন্তু অনেক স্পঞ্জি হয়, খেতে অনেক ভালো লাগে। সহজ রেসিপিতে সুজির এই ভাপা পিঠা বানিয়ে দেখাবো। আশা করছি আজকের ভাপা পিঠা রেসিপি প্রত্যেকের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, অনুরোধ রইল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। চলুন সুজি দিয়ে সহজভাবে ভাপা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনি দেখতে পাবেন। আজকের ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এটা বাজারের দোকানের কেনা প্যাকেটের যে সুজিটা পাওয়া যায় সেটা। এবার চুলার লো মিডিয়ামের মাঝামাঝি আঁচ রেখে 3 থেকে 4 মিনিটের মতো এই সুজিগুলোকে ভেজে নিচ্ছি। সুজিগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা গ্রান বের হবে। সুজির যতক্ষণ না ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। সর্বোচ্চ 4 মিনিটের বেশি ভাজবেন না। চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি কীরকম রেখেছি, ঠিক এই রকম লো মিডিয়ামের মাঝামাঝি আঁচ রাখবেন। এবার এই সুজিটাই বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে যে কাপ মেপে 1 কাপ সুজি নিচ্ছি, সে কাপ মেপে 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি নিচ্ছি। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, নিজেদের টেস্ট অনুযায়ী। তারপর চিনি, লবণ, সুজি একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার যে কাপ মেপে সুজি নিছি, সে কাপ মেপে 1 কাপ নর্মাল তাপমাত্রায় থাকা পানি নিয়ে নিছি। নিয়ে পানির সাথে ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে করে সুজিটা কোথাও জমাট বেঁধে না থাকে। খুব ভালো করে মেশাতে হবে। খেয়াল করুন স্ক্রিনে আমি কিভাবে মেশাচ্ছি। তো আমার মেশানো শেষ, কোথাও দলা নেই, ভালোভাবে মিশে গেছে পানির সাথে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 10 মিনিট এই সুজিটা রেস্টে রেখে দিলাম। 10 মিনিট শেষ। এরই মধ্যে ভাপা পিঠা বানানোর জন্য সুজিটা একেবারে রেডি। এই দেখুন, এই 10 মিনিটের মধ্যে সুজিটা ফুলে একেবারে ঘন হয়ে গেছে। পানির পরিমাপ নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। বাসার যে কোনো একটা বাটি, গ্লাস অথবা মেজারমেন্ট কাপ থাকলে কাপ মেপে সুজি নেবেন। আমি যেভাবে সুজি বানিয়ে নিছি ঠিক এভাবে মেপে নেবেন, এক মাপে হয়ে যাবে, কোনো টেনশন করতে হবে না, ইনশাল্লাহ হবেই হবে। তো সুজিটাকে দেখুন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার বাসার যে ছোট চায়ের চামচগুলো আছে, এই চায়ের চামচের সমান করে হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি যে কাপ মেপে সুজি নিচ্ছি, সে কাপে 4 ভাগের 1 ভাগ ফ্রেশ নারকেল। ফ্রেশ নারকেলটা হাতের কাছে না থাকলে চাইলে না দিলেও হবে। আবার দোকানের কেনা কোটার যে শুকনো নারকেলটা পাওয়া যায় সেটা দিলেও হবে, সমস্যা নেই। তারপর বেকিং পাউডার, নারকেল এই সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোটা 2-3 মিনিট ধরে অনবরত গুঁড়ি মেশাতে হবে, যাতে করে সুজিটাও খুব ভালোভাবে একটু মেশে। এই মেশানোর কারণে ভাপা পিঠাটা ফুলকো সফট হবে। 2 থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করে মেশাবেন নারকেল বেকিং পাউডার দেওয়ার পরে, তাহলেই যথেষ্ট। তো আমার মাখা শেষ। এবার বাটির 4 সাইডেরগুলো মাঝখানে নিয়ে আসছি, দেখুন। আর এর ঘনত্বটা কেমন আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন। আমি আবারও বলছি, আমার রেসিপিটা যদি ফলো করে ভাপা পিঠা বানান, পানির পরিমাপ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মেজারমেন্ট কাপ না থাকলে আপনার বাসার যে কোনো একটা গ্লাস বাটি মেপে সুজি নেবেন, তারপর সেভাবে পানি নেবেন।
আমি যা যা নিছি নেবেন, শুধু আপনি চাইলে চিনি আর নারকেলটা যদি আরেকটু বেশি খেতে চান বেশি দিবেন, সমস্যা নেই। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখুন, আজকের এই পিঠাগুলো আমি স্টিলের ছোটো বাটিতে বানাবো, আপনারা চাইলে বড় বাটিতেও বানাতে পারেন। তবে এই পিঠাগুলো বানানোর সবচেয়ে উত্তম স্টিলের বাটি, চাইলে কাচের বাটিও নিতে পারবেন, স্টিলের বাটি নিলে বেশি ভালো হয় রেজাল্ট। এবার আমি সামান্য সয়াবিন তেল ব্রাশ দিয়ে বাটিগুলোতে ভালো করে মেখে নিচ্ছি। কেউ যদি মনে করেন যে তেল মেখে নেবেন না ঘি মেখে নেবেন, সেক্ষেত্রে পারবেন, কোনো সমস্যা নেই। তো এবার দেখুন, আগে থেকে বাবা পিঠার জন্য যে সুজিটা রেডি করে রেখেছি সেটা আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই বাটিতে দেওয়ার আগে একবার মিশিয়ে নেবেন। তারপরে কি করবেন দেখুন, আমি ভিডিও দেখতে দেখতে বলে আগে থেকে বললে মনে রাখতে পারবেন না। তো দেখুন, বাটির অর্ধেক করে সুজি নিয়ে নিছি তিনোটা বাটিতেই, তারপর একটু সমান করে নিছি। এবার এই বাটির মাঝে দিয়ে দিচ্ছি কিছু খেজুরের গুড়। যদি আপনারা কেউ গুড় না খেতে চান, সেক্ষেত্রে যখন সুজিটা মাখবেন চিনিটা আর একটু বাড়িয়ে দিবেন নিজেদের পছন্দ মতো, তাহলেও হবে। দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ নারকেল। অনেকের অ্যালার্জির সমস্যা, হাই প্রেশার, আপনারা নারকেল না খেতে চাইলে নারকেলটা স্কিপ করতে পারবেন। যেভাবে করেন এই ভাপা পিঠাটা হবেই, কোনো সমস্যা হবে না। তো নারকেল গুড় তিনোটা বাটিতে সমান করে দিছি। এবার আবারও সুজিটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে বাটির উপরে দিয়ে দিচ্ছি। দেখুন, বাটিটা ভরিয়ে দিচ্ছি, এভাবে ভরিয়ে দেবেন। তা আমি যেইটুকু মেখেছি তা দিয়ে এই তিনটা বাটিতে তিনটা ভাপা পিঠা হবে। তো আমি আরেকটা টেস্টে আরেকটা পিঠা দেখাবো, ভিডিওটা ছেড়ে যাবেন না। একটা স্টেপ বাদ দিলে আপনার বারবার দেখতে হবে বা আরেকজনের ভিডিও দেখতে হবে। আর আপনি যদি মন দিয়ে এই রেসিপিটা দেখেন, এক রেসিপিতেই আপনার ভাপা পিঠাটা শেখা হয়ে যাবে, বারবার হয়রানি হতে হবে না, ভিডিও খোঁজাখুঁজি করতে হবে না। আচ্ছা দেখুন, বাটিগুলো ভরে ভরে নিছি। তারপরে এবার আমি ননস্টিকের নয়, রাইস কুকারের যে হাঁড়িটা আছে সেই হাঁড়িতে পানি নিয়ে নিছি। তারপর সেই হাঁড়িরে এই ছিদ্রওয়ালা প্লেটটা উপরে বসিয়ে দিয়ে এর উপরে তিনটা বাটি দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনার উপরে ছিদ্রটা আমি কাগজ দিয়ে ভালো করে বন্ধ করে দিছি, যাতে ভেতরের ভাপটা বাইরে না বের হয়। এভাবে ঘড়ি ধরে পাক্কা 10 মিনিট চুলার হাইটে এগুলোকে সেদ্ধ করেছি। এই 10 মিনিটে পিঠাগুলো পারফেক্ট। এই দেখুন, একটা কাঠি দিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। আর যতক্ষণ পিঠাগুলো চুলার উপরে রাখবেন, চুলার আঁচটা হাইতে দিবেন, পানিটা ঠিকঠাক দিবেন, পানি যেন কম না হয়। তো চেক করে নিছি, পিঠাগুলোর ভিতরেও ভালোভাবে হয়েছে কাঠিটা দিয়ে। এবার পিঠাগুলো নামিয়ে নিছি, নিয়ে কিছুটা ঠান্ডা হয়েছে, এখনও পুরো ঠান্ডা হয়নি। আপনারা পুরো ঠান্ডা হইলে খুলবেন, হাতে যদি সময় থাকে তাহলে খুলতে বেশি সুবিধা। আমি একটু গরম গরমই খুলে ফেলছি। এই যে দেখুন, এগুলো কিন্তু চুপসে যাবে না, যে এরকম ফুলকো আছে সেরকম ফুলকোয়ে থাকবে, সেরকম সফটে থাকবে। ঠান্ডা হলে বরং আরও বেশি সফট লাগবে, বেশি স্পঞ্জি লাগবে। তো এভাবে এই তিনটা ভাপা পিঠা বানানো শেষ। এবার আমি আরেকটা টেস্টে ভাপা পিঠা বানিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি নিয়ে নিছি কাঁচা সুজি, সুজিটাকে ভাজি নিই। তারপরে একইভাবে 1 কাপে 3 ভাগের 1 ভাগ চিনি ও হাফ চা চামচ লবণ নিয়ে নিছি। এবার নিয়ে নিছি কলের যে নর্মাল পানিটা আছে সে পানিটাই, কোনো গরম পানি মেশাতে হবে না, কিচ্ছু না। পানিটা নিয়ে সুজির সাথে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো দলা ধরে না থাকে। এভাবে বানালে পিঠাটার টেস্টটা কেমন হয় আমি আপনাদেরকে একটু পরে বলছি, দেখতে থাকুন। ভালোভাবে মেশানো শেষ। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও আগের মতো 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট শেষ। 10 মিনিট পরে দেখুন সুজিটা ফুলে একেবারে এরকম ঘন থকথকে হয়ে গেছে। এবারে এই সুজিটাকে ভালো করে 2 মিনিটের মতো চামচ দিয়ে নেড়ে নিছি। তারপরে আবারও আগের মতোই হাফ চা চামচ বেকিং পাউডার ও 1 কাপে 3 ভাগের 1 ভাগ নারকেল দিয়ে দিছি। সেম একইভাবে মিশাচ্ছি, কিন্তু আগের মতোই, শুধু আগে সুজিটাকে ভেজে নিচ্ছি আর এখানে ভেজে নিইনি। তারপর আরও কিছু কাজ আছে দেখুন। তারপরে আবারও দেখুন নারকেল আর বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘনত্বটা ঠিক আগের মতোই হয়েছে। এবার আমি আগের মতোই 3টা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। যতবার এই বাটিতে করে পিঠা দিবেন, দেওয়ার আগে বাটিটা একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে মুছে তারপরে তেল ব্রাশ করে নেবেন, তাহলে পিঠাগুলো তুলতে সুবিধা হবে। তো আবারও দেখুন অর্ধেক বাটি দিয়ে দিচ্ছি।
দিয়ে মাঝ বরাবর নারকেল ও গুড় দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ একেবারে আলাদা টেস্ট হবে এই পিঠাগুলো। কেন আলাদা টেস্ট হবে সেটা বলবো। আগে দেখুন আমি এখানে কিন্তু অনেক টেনে টেনে ভিডিওটা সাইড করছি, কারণ একই রকম দুটো পিঠা, শুধু দুটো টেস্ট। আর এক জায়গায় সুজিটাকে ভেজে নিচ্ছি, এখানে ভেজে নিয়েই। আচ্ছা দেখুন, তারপর বাটি ভরে আবারও সুজি দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়েও 3টি ভাপা পিঠে হবে। এবার উপর থেকে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। উপর থেকে গুড়টা দেওয়ার কিছু কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে পিঠাটা দেখতে সুন্দর দেখা যাবে, আরেকটা কারণ হচ্ছে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। এটা বাড়তি একটু গুড় দিলে একটু ভালো লাগে। আরেকটা কারণ হচ্ছে আমি আগে যে সুজিটাকে ভেজে ভাপা পিঠা বানাইছি, সেই পিঠার সাথে এই পিঠাটা মিলে যেন গুলিয়ে না যায়। আলাদা আলাদা পিঠাটার টেস্ট নিব। এভাবে করলে টেস্টটা কেমন হয়, ওভাবে করলে টেস্টটা কেমন হয় সেটা বোঝার জন্য। তো দেখুন একইভাবে আগের মতো এই পাতিলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটে এই পিঠাগুলো হয়ে গেছে। 10 মিনিটের বেশি লাগে না এই পিঠাগুলো হতে। এবার পিঠাগুলো আমি একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। আগের পিঠাগুলো একেভাবে আমি গরম গরম অবস্থায় তুলে নিচ্ছি। যদি ঠান্ডা হয় এগুলো আপনার হাত দিয়ে টান দিলেই চলে আসবে। এত সহজ পিঠাগুলো বাটি থেকে তোলা। এই যে দেখুন, তো এই 3টা পিঠাও তুলে নিচ্ছি। দেখুন মাশাল্লাহ করে এই পিঠাগুলোও খুব সুন্দর হয়েছে। এবার বলছি আমি 2 রকম পিঠা বানানোর জন্য পার্থক্যটা কি। দুটো পিঠায় ফুলবে, দুটো পিঠায় স্পঞ্জি হবে, দুটো পিঠায় টেস্ট লাগবে। কিন্তু দুভাবে বানালে দুটো পিঠা 2 রকম টেস্ট লাগবে। যেমন ভাজা সুজি দিয়ে একরকম টেস্ট লাগবে, আর এই সুজিটা না ভাজার কারণে আরেক রকম টেস্ট লাগবে। 2 রকমই দেখালাম। তো আপনারা 2 রকম টেস্টে নিতে পারেন বাসায় বানিয়ে। বাসায় দুভাবে বানাবেন, যেভাবে বেশি ভালো লাগে সবসময় সেভাবে বানিয়ে খাবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। এবার পিঠা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে ভাজা সুজির পিঠাটা। এই দেখুন কতটা স্পঞ্জিও তুলতুলে হয়েছে। ভাজা সুজির পিঠাটা একটু গাঢ় কালার হয়েছে। আর এটা হচ্ছে কাঁচা সুজির পিঠাটা, এটা একটু সাদা সাদা। এবার এটাও ভেঙে দেখাচ্ছি। পিঠাগুলো কিন্তু এখনও একেবারে গরম। পিঠাগুলোর কিছুটা তাপ কমলে এগুলোর যে স্পঞ্জি সেটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে, আরও সুন্দরভাবে দেখা যাবে কতটা স্পঞ্জি। এভাবেই আমি আজকে 2টো পিঠা বানিয়ে দেখালাম। ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আমাদের আজকের রেসিপি শিউলি ফুল পিঠা। খুব সহজ রেসিপিতে এই শিউলি ফুল পিঠা বানিয়ে দেখাবো। প্রত্যেকে বানাতে পারবেন। আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেকের আমার আজকের রেসিপিও ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, অনুরোধ রইল ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে যাবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনি দেখতে পাবেন। আজকে শিউলি ফুল পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিছি মেজারমেন্ট কাপে 1 কাপ পানি, নিয়ে নিছি হাফ চা চামচ লবণ, নিয়ে নিছি 1 কাপে 3 ভাগের 1 ভাগ চিনি, নিয়ে নিচ্ছি উঁচু উঁচু করে 3 চায়ের চামচ গুঁড়ো দুধ। মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো কাপ বাটি মেপে পানিটা নিলেই চলবে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। সব কিছু নাড়াচাড়া করে চুলার আঁচটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এরই মধ্যে বলক চলে আসছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এবার একটু নেড়ে নিচ্ছি সব কিছু আবারও। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চায়ের চামচ সাদা তিল। তিলটাকে অবশ্যই পরিষ্কার করে বেছে চেলে নেবেন, তিলে কিন্তু অনেক সময় বালু থাকে। আর তিলটা আমি ভেজে নিই, কাঁচা তিলে নিছি। আপনারা চাইলে একটু হালকাভাবে ভেজে নিতে পারেন, তাতে করে সুন্দর গ্রান হবে পিঠার মধ্যে। দিয়ে দিচ্ছি যে কাপ মেপে পানি নিছি, সে কাপ মেপে 1.5 কাপ বাজারের দোকানের কেনা শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াগুলো দিয়ে সাথে সাথে চুলাটা স্লো করে দিছি। এবার গুঁড়িয়ে গাড়িয়ে নাড়াচাড়া করে চালের আটাটাকে দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এই অবস্থায় এই যে দেখুন, এবার চালের আটাটাকে এই চুলার লো আছে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 1 মিনিট রেখে দেব চুলার উপরে। যারা লাড়কি চুলায় করবেন তারা চুলার আগুনটা নিভিয়ে চুলার উপরে বসিয়ে রাখতে পারেন। আর যদি তাও না হয় তাহলে চুলা থেকে নামিয়ে পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দিবেন, তাহলেই হবে।
এই ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে চালের আটাটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রেখেছি, সবচেয়ে লো যেটা সেটা রাখতে হবে। আচ্ছা দেখুন 1 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার নাড়াচাড়া করব ততক্ষণ যতক্ষণ না এটা হাত দিয়ে টাচ করা যায়, এই রকম তাপ কমছে ঠিক ততক্ষণ পর্যন্ত। তো তাপ কমে গেছে, হাত দিয়ে এখন দেখুন ছোঁয়া যাচ্ছে। এবার একটা বাটিতে নিয়ে আমি এই চালের আটাটাকে ভালো করে মথে নিচ্ছি, একেবারে খুব ভালো করে মথতে হবে। মথতে গিয়ে যদি হাতে লেগে আসে, চাইলে আপনি 2-1 টেবিল চামচ চালের গুঁড়া হাতে লাগিয়ে নিতে পারেন। আমি একটু চালের গুঁড়া হাতে লাগিয়ে নিয়ে তারপরে মথে নিচ্ছি। এবার এই চালের আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তারপরে আবারও ভালো করে হাতের তালু দিয়ে ডলে ডলে মথে নিচ্ছি। অবশ্যই এই তেলটা দিবেন, এতে করে পিঠাটা অনেক সফট থাকবে এবং ভালো হবে, এবং পিঠাটা বানাতে গেলে হাতে লাগবে না, অনেক সুবিধা আছে। সোজা কথা, তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তেল দেওয়ার পরও দেখুন আবারও ভালো করে মথে নিচ্ছি। এবারে চালের আটাটা থেকে আমি কিছুটা চালের আটা আলাদা করে নিচ্ছি। এই যে দেখুন, অল্প করে, বেশি নিতে হবে না, 3 ভাগের 1 ভাগের মতো। তারপর এইটুকুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2-4 ফোঁটা জর্দার কালার। জর্দার কালারটা কিন্তু শুকনো, এটার সাথে আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, সেখান থেকেই কফটা দিয়ে দিছি। দেখলেন, তো বেশি দিবেন না, তাহলে কিন্তু তিতো লাগবে। দিয়ে আবারও ভালো করে মথে নিচ্ছি। জর্দার কালারটা দেওয়ার কারণে চালের আটাটা মনে হয় যে হাতে লেগে যায়, তাই আমি হালকা একটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মথে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে কালারটা মথে নিতে হবে, যাতে পুরো আটার মধ্যে ভালোভাবে লাগে। এই তো 2 কালারের আটা হয়ে গেছে, দেখুন, দেখে বুঝে নিন। এবার এই কালার করা আটাটা পিঁড়ির উপরে নিয়ে নিচ্ছি। দেখুন, নিয়ে এটাকে আমি ভাগ করে নিচ্ছি, সমান করে 3টি ভাগে ভাগ করে নিলাম। এবার 2টো ভাগ আলাদা করে ঢাকনা দিয়ে ঢেকে একটা বাটিতে রেখে দিচ্ছি, আর একটি ভাগ আবারও হাত দিয়ে গোল করে নিলাম। তারপর এটাকে লম্বা করে একটা দড়ি বানিয়ে নেব। এই দেখুন, এভাবে আমি ভিডিওটা বড় হবে তাই অনেক টেনে টেনে ভিডিওটা করছি, তারপরেও কিন্তু ভিডিওটা বেশ বড়, তাই বলে আপনারা ভিডিওর মাঝখান থেকে সরে যাবেন না। এতে করে পিঠাটা বানাতে গেলে পরে কিন্তু পারফেক্ট হবে না একবারে। তো দেখুন, হাতের তালু দিয়ে ডলে ডলে আমি লম্বা করে এক টুকরো দিয়ে একটা দড়ি বানিয়ে নিছি। এবার এটাকে একটা ছুরি বা যে কোনো একটা কিছু দিয়ে এভাবে টুকরো টুকরো করে নিতে হবে, আর প্রত্যেকটা টুকরো যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো এই টুকরোটা আমার কেটে নেওয়া শেষ। বাকিগুলো আমি একইভাবে দড়ি বানাবো আর ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবগুলা কেটে নিয়ে এই প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন, এবার এগুলো এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে চালের আটার যে সাদা গোলাটা আছে যে সেটা এবার নিয়ে নিচ্ছি। এই গোলাটাকেও ভাগ করে নিচ্ছি, প্রথমে একেবারে সমান করে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে যদি ভাগ করে নেন তাহলে সুবিধা হলো, আপনি বানাতে গেলে সব কিছু সমান সমান হবে, ভালো হবে। তো এক টুকরা পিঠের উপর নিয়ে নিচ্ছি, নিয়ে আবারও হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, রুটির মতো। মোট কথা, এখন একটা রুটি বানিয়ে নেব। আর রুটি বানানোর আগে অবশ্যই এভাবে গোল করে নেবেন, এতে করে রুটিটা সুন্দর হবে। এই রুটিটা যে একেবারে গোল হতে হবে সেরকম কিচ্ছু নেই, কিন্তু মোটামুটি একটা রুটি বেললেই হবে। তো দেখুন, রুটিটা আমি বেলে নিচ্ছি। আলতো হাতে বেলুন ধরে একটু চালের গুঁড়ো দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আর রুটিটা বেশি পাতলা হবে না, একটু মোটা সাইজের রুটিটা বেলবেন। অতিরিক্ত পাতলা হলে যখন শিউলি ফুলগুলো বানিয়ে রাখবেন তখন শিউলি ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে যাবে, বা পিঠাগুলো বানাতে গেলে তখন ছিঁড়ে যাবে। এই দেখুন, এরকম মোটা করে রুটি বানাবেন। তো আমি মোটা করে রুটি বানিয়ে এই যে একটা কুটি কাটা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনি এই কুটি কাটা দিয়ে যতটুকু করে কেটে নেবেন, মনে করেন আরেকটু বড় করে কেটে নিলে ফুলটা বড় দেখা যাবে, আর একটু ছোট কেটে নিলে ফুলটা আরও ছোট দেখা যাবে। একেবারে আপনার চয়েসের উপর। তো আমি এতটুকু করে কেটে নিচ্ছি, আমার কাছে এই কুটি কাটাটা আছে, এটা দিয়েই দেখুন। আবার কারো কাছে যদি এরকম কিছু না থাকে, আপনারা ছোট গ্লাস দিয়ে
বা কাপ দিয়ে বা বাটি দিয়ে ছোট গোল সাইজের এরকম কেটে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি এভাবে এই রুটিটা থেকে দেখুন সবগুলো টুকরা কেটে নিচ্ছি। এভাবে আমি বাকি 2টা রুটি ও এই ছেঁড়া পাটা এগুলো সবগুলো দিয়ে রুটি বানিয়ে বানিয়ে এভাবেই সবগুলো কেটে নেব। তা আগে যেগুলো কেটে নিচ্ছি এগুলো দিয়ে আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখুন বাকিগুলো আমি কেটে পরে বানাবো। তো এই প্লেটে আমি 2 রকমই কেটে নিচ্ছি দেখুন। এবার এই সাদাগুলো গোল একটা টুকরো ও এখান থেকে একটা টুকরো, এই 2টো টুকরো দিয়ে একটা ফুল বানাবো। দেখুন তাই নিয়ে নিচ্ছি রুটি বেলা পিঁড়ার উপরেই নিয়ে এটা দিয়ে ফুলের বটুটা বানাবো। শিউলি ফুল যারা দেখেছেন নিশ্চয়ই জানেন যে একটা বটু থাকে, বটুটার কালারে এইরকমই। সেই বটুটা বানিয়ে নেব। বটুটা বানিয়ে নেওয়ার জন্য হাতের তালু দিয়ে আবার এটাকে সুন্দর করে সাইজ করে নিছি, মানে হাত দিয়ে ডলে সুন্দর করে যাতে সুন্দর দেখা যায়। তারপরে দেখুন এভাবে উঁচু করে চ্যাপটা করে নিছি। এই বটুর অংশটা যেটা ফুলের দিকে লাগাবো সেটা, আর যেটা বটু এটাকে একেবারে বটুর মতো করে নিছি। খুব সহজ, এই জিনিসটা দেখে শিখতে হবে। এই তো হয়ে গেছে, খুব সহজ। এবার শিউলি ফুলের এই বটুর এখানে কিন্তু একটা ছিদ্র আছে, আপনারা সবাই জানেন বা দেখেছেন। সেই ছিদ্রটা বানিয়ে নিতে হবে। তো যে কোনো একটা কাঠি বা কিছু দিয়ে এভাবে করে নেবেন। তো আমি চাইনিজ খাওয়ার যে কাঠিগুলো আছে সেই কাঠি দিয়ে এটা করে নিছি। এই যে দেখুন বাস সুন্দর একটা বটু হয়ে গেছে। বাকি ফুলগুলো আমি ঠিক একইভাবে বানাবো। এই ফুলটা বানিয়ে আপনাদেরকে যেভাবে দেখাবো সবগুলো শিউলি ফুল পিঠা একইভাবে বানিয়ে দেখাবো। এবার দেখুন ফুল বানাচ্ছি। ফুল বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি কয়েলের যে স্ট্যান্ডটা আছে এটা কিন্তু নতুন স্ট্যান্ড, পরিষ্কার করে নিছি। তারপরে এটাকে 2 ভাঁজ করলে এই যে চিকন এরকম হবে। এটা দিয়ে এই গোলটার 5টি ভাগে কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি প্লিজ দেখে বুঝে নিন। কীভাবে যে বুঝাবো বুঝতে পারছি না, যতটুকু পাচ্ছি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য, বাকিটা আপনারা স্ক্রিনে দেখে বুঝতে হবে। এই দেখুন 5টি পাতা বানিয়ে নিছি প্রথমে এভাবে আলাদা করে করে। খুব সোজা, প্রথমে দেখলে হয়তো একটু হিবিজিবি লাগবে, ঝামেলা লাগবে, কিন্তু বানাতে গেলে আপনি দেখবেন খুব ভালো লাগবে, মনে একটা আনন্দ লাগে বানাতে। তারপরে আবার এই স্ট্যান্ডটাকে একটু মোটা করে নিছি। প্রথমবার একটু চিকন করে নিয়ে কাটতে হবে 5টি ভাগে, তারপরে মোটা করে নিয়ে প্রত্যেকটা পাতা থেকে এভাবে অল্প অল্প করে সামনে থেকে একটু একটু সরিয়ে ফেলতে হবে। দেখুন এই তো হয়ে গেছে। এবার যেটা করতে হবে দেখুন, আমি 1 চা চামচ আটার সাথে 1 চা চামচ 1.5 চা চামচের মতো পানি দিয়ে এভাবে একটা আঠা বানিয়ে নিচ্ছি। এটাকে আঠার কাজ করবে। এই যে দেখুন জোড়া লাগাবো। তো এই শিউলি ফুলের পাতাটার উপরে দিয়ে এই বটুটা এখানে বসিয়ে দিচ্ছি। এই জোড়াটা খুলবে না, কিছুতেই খুলবে না, সেটা কিছুক্ষণ পরেই দেখবেন। দেখুন লাগিয়ে দেওয়ার পরে পিঠাটাকে হাতে নিয়ে নিতে হবে। হাতে নিয়ে এই যেভাবে একটু বাঁকা বাঁকা করে দিতে হবে, যাতে করে একেবারে কিউট কিউট সুন্দর তরতাজা শিউলি ফুলটা দেখা যায়। আশা করছি আপনারা আনন্দিত হয়েছেন। আনন্দিত হইলে অনুরোধ একটাই থাকবে, বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে যেতে হেল্প করবেন। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে এক জায়গায় করে নিছি। এবার দেখুন রাইস কুকারের পাতিলে পানি দিয়ে দিচ্ছি, একেবারে পাতিলে 3 ভাগ বা 4 ভাগের 1 ভাগ হবে এই রকম। তারপর উপরে পাতিলের এই প্লেটটা দিয়ে দিচ্ছি। এই প্লেটের উপরে কিন্তু আমি মশারির একটা নেট কাপড় পাতলা এটা বসিয়ে দিছি। এবার একটি একটি করে পিঠা দিয়ে দিচ্ছি। একটার উপরে একটা দেওয়া যাবে না, যেহেতু এগুলো পাপড়িগুলো খুব পাতলা, তাই এভাবে একটি একটি করে বসিয়ে দিতে হবে। তো এভাবে 2 বারে আমি এই পিঠাগুলো সেদ্ধ করব যেগুলো বানিয়ে নিছি। এই রকম কিন্তু আরও এতগুলো পিঠা হবে, সেগুলো আমি পরে বানাবো। আমি অর্ধেকটা বানিয়ে এখন আপনাদেরকে দেখাবো। আচ্ছা দেখুন এবার এই পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনার ছিদ্র যদি থাকে এভাবে কাগজ দিয়ে বন্ধ করে দেবেন, যাতে ভেতরের ভাপ বাইরে না আসে। এভাবে বাপিয়ে নিচ্ছি ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট। এরই মধ্যে হয়ে গেছে দেখুন 5 মিনিট শেষ। পিঠাগুলো হওয়ার সাথে সাথে পিঠাগুলোর বটুর এই কালারটা কিন্তু উজ্জ্বল হয়ে গেছে, চকচকে সেই। এবার একটা জালিতে সবগুলো পিঠা নিয়ে নিছি। এই তো দেখুন
হয়ে গেছে কত সুন্দর শিউলি ফুল পিঠা, আর বানানো কি সহজ, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আরেকটা কথা, এই পিঠাগুলোর আটা যখন করবেন আপনারা চাইলে নারকেল ব্যবহার করতে পারেন যদি নারকেল খেতে চান। তো আমি নারকেল খাবো না, তার জন্যই কিন্তু তিলটা ব্যবহার করেছি। এই তো সবগুলো পিঠা প্লেটে নিয়ে নিলাম। কেমন লেগেছে বন্ধুরা প্লিজ কমেন্টে বলে যান। আমাদের আজকের রেসিপি গোলাপ ফুল পিঠা। মুচমুচে রসালো এই গোলাপ ফুল পিঠা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা। যারা পিঠা প্রেমিক, আশা করছি আজকের এই গোলাপ ফুল পিঠা রেসিপি সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন গোলাপ ফুল পিঠা বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। গোলাপ ফুল পিঠা বানানোর জন্য প্রথমে একটা শিরা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি 2টো এলাচ। এলাচ 2টো অবশ্যই দিবেন, এতে করে খুব সুন্দর গ্রান আসবে পিঠা থেকে। এবার চুলা রাসটা জ্বালিয়ে দিছি, দিয়ে একটু নাড়াচাড়া করে চিনিটাকে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি, দেখুন কয়েক ফোঁটা হবে শুকনো জর্দার কালার। এই জর্দার কালারের জায়গায় চাইলে ফুড কালারও দিতে পারবেন। সামান্য জর্দার কালার দিছি এই জন্য যাতে শিরায় সুন্দর একটা কালার আসে, তাহলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে। তারপর চুলার হাইটে অনবরত নাড়াচাড়া করে শিরা বানিয়ে নিচ্ছি। প্রথমে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর বলক আসার পর ঘড়ি ধরে 2 মিনিটের মতো জাল করলেই সুন্দর শিরা হয়ে যাবে। আর এই 2 মিনিট চুলার আঁচটা একেবারে হাইতে রাখতে হবে। তারপরও শিরা বুঝার আরেকটা সিস্টেম আছে, দেখুন এভাবে আঙ্গুলে একটু নিয়ে এভাবে টান দিলে এরকম একতারের মতো হলে এই একতার শিরাই দরকার। আরেকটা সহজ পদ্ধতি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। জিলিপি বানানোর জন্য আমরা যে রকম শিরা বানাই এটা ঠিক সেই রকম। জিলিপি বানাতে 2 তার আর এখানে 1 তার, বাস এইটুকুই পার্থক্য। জিলিপি বানাতে আর একটু বেশি আঠালো হয় আর এখানে এই রকম। তো আশা করছি বুঝতে পেরেছেন। এবার দিয়ে দিচ্ছি দেখুন বড় সাইজের একটা লেবুর 4 ভাগের 1 ভাগ, 1 টুকরোর পুরো রসটাই আমি দিয়ে দিচ্ছি। এই রসটা দিচ্ছি এই জন্য, তাহলে গোলাপ ফুল পিঠাগুলো বানিয়ে আপনি 2-3 দিন পর খেলেও চিনিটা কিসকিস করবে না, এই শিরাটা জমাট বেঁধে থাকবে না। যদি লেবুর রসটা না দেন তাহলে কিন্তু খেতে গেলে চিনি কিসকিস করবে, চিনির দানার মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। লেবুর রসটা দিয়ে মিশিয়ে 2-3টা বলক আসা পর্যন্ত জাল করে নিছি। শিরাটা রেডি। শিরাটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিছি। এবার দেখুন চুলে হাঁড়িতে আমি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পানি দিয়ে দিছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর পানিটার বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এবার দিয়ে দিছি 1 কাপ আটা। আটার জায়গায় চাইলে ময়দা নিতে পারবেন, তবে চালের গুঁড়া নেওয়া যাবে না। চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানাতে ফেটে যাবে। তারপর দেখুন এবার এই আটাটাকে এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিলিয়ে নিছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিচ্ছি। মেলানো শেষ, এবার চুলার আঁচটা নিভিয়ে দিছি। দিয়ে এই আটাটা হাত দিয়ে সহ্য করা যায় এই রকম তাপ কমা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু চাকা চাকা হয়ে গেলে পিঠাটা ভালো হবে না। তো দেখুন অনেকটা তাপ কমে গেছে, এখন হাত দিয়ে ধরতে পারছি, এরকম গরম আছে। এবার এই বাটিতে নিয়ে হাত দিয়ে ভালো করে হাতের তালু দিয়ে ডোলে কষলে ভালো করে আটাটাকে মথে নিচ্ছি। মথে নেওয়া এই আটাটাকে এবার আমি সমান করে ভাগ করে নিচ্ছি। দেখুন এভাবে ভাগ করে নিলে আপনার সুবিধা হবে পিঠাটা বানাতে বা বেলতে গেলে। তো 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। 3টি ভাগ এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, আর 1টি ভাগ পিড়া বেলুন নিয়ে রুটি বানাবো। দেখুন প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, তারপর একটু আটা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা হতে পারবে না, আবার অতিরিক্ত মোটাও হতে পারবে না। কেমন হবে দেখুন। এই জন্যে বলছিলাম যে ভিডিওটা টানাটানি না করে মন দিয়ে দেখতে হবে, কারণ কোনো একটা স্টেপ বাদ গেলে আপনি গোলাপ ফুল পিঠা ঠিকই বানাবেন, ঠিকই হবে, কিন্তু সঠিক টেস্ট পাবেন না। আর আপনারা নিশ্চয়ই সবসময় আর আমার রেসিপি দেখেন না, অনেকের রেসিপি ফলো করেন।
তো গোলাপ ফুল দেখতে গোলাপ ফুলের মতো হলে চকচক করলেই কিন্তু হবে না, সেটা খেতেও টেস্ট লাগবে। আশা করছি আল্লাহর রহমতে আমার এই পিঠাটা খেতে আপনাদের খুব ভালো লাগবে, দেখতে যেমন খেতেও তেমন লাগবে। তাই বলছি ভিডিওটা টানাটানি করা যাবে না। আচ্ছা দেখুন, রুটিটা বেশি পাতলা করে বেলা যাবে না, আবার অতিরিক্ত মোটাও না। মোটা সাইজের একটা রুটি বেলে নিছি। তারপরে আমি একটা কপির কৌটার এই মুখ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, যে কোনো একটা গোলগাল বা একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে কেটে নেবেন। তো এভাবে এই রুটি থেকে কেটে নিছি। বাকি রুটিগুলোও আমি একইভাবে বেলে এইভাবে কেটে কেটে নিব। আর ছিঁড়াপাটা যে অংশগুলো এগুলো দিয়ে আবার রুটি বেলে আবারও এভাবে কেটে নিব। সবগুলো একই সাইজের কাটতে হবে, যে কোনো একটা কৌটার মুখ দিয়ে একই সাইজে কাটতে হবে। তো এভাবে আমি কিছুটা কেটে নিছি দেখুন। তারপর এবার যেটা করতে হবে, এই গোলগুলোর বরাবর মাঝখান থেকে কাটতে হবে। তো আমি ছুরিটা পাচ্ছি না, তাই আমি দেখুন এই খুন্তির ডাঁটিটাকে ছুরি বানিয়ে ফেললাম। এটা হলো বুদ্ধির খেলা। আমার কত বুদ্ধি দেখেছেন। আচ্ছা দেখুন, এগুলো হলো ম্যাজিক, হঠাৎ করে আইডিয়া যে আমার এখন ছুরি নেই, আমি ছুরির কাজটা করতে হবে। এটা হচ্ছে টিপস। আচ্ছা যাক, আশা করছি আমার টিপসটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে বলে যাবেন। আচ্ছা দেখুন, সবগুলো কাটা শেষ। এবার যেটা করছি, একটা পরিষ্কার চিরুনি নিয়ে নেবেন। নতুন হলে বেশি ভালো হয়, আর পুরান হলে সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নেবেন। তারপর চিরুনির মোটা অংশটা দিয়ে এই যে এভাবে, চিকন অংশ দিয়েও করলে হবে, সমস্যা নেই। মোটা অংশ দিয়ে করলে বেশি ফুটে ওঠে। এভাবে চাপ দিয়ে দাগ কেটে নেবেন রাউন্ড অংশে, সোজা অংশে না কিন্তু। তো আমি এভাবে সবগুলোতে দেখুন দাগ কেটে নিছি সুন্দর করে। এবার গোলাপ ফুল বানিয়ে দেখাচ্ছি দেখুন। গোলাপ ফুল বানাতে পারি বলে ভিডিওটা ছেড়ে যাবেন না, কারণ গোলাপ ফুলটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হবে। না হলে কিন্তু তেলের মধ্যে দিলে, শিরায় দিলে কিন্তু গোলাপ ফুলটা ঠাস ঠাস করে পাপড়ি হয়ে যাবে, তখন কিন্তু নিজেও হাসবেন, সবাইও হাসবে। আচ্ছা দেখুন, তো আমি আঠা হিসাবে ব্যবহার করছি আটা আর পানি দিয়ে। দেখুন এভাবে ঘন আঠা বানিয়ে নিছি। তো একটা পাপড়িতে দিয়ে এটাকে কিভাবে ঘুরিয়ে বটে নিলাম দেখলেন। তারপর আরেকটা পাপড়িতে দিয়ে এই দেখুন আবার এভাবে নিচ্ছি। ভাঁজটা কই থেকে কই দিচ্ছি এটা আমি মুখে বলে বোঝানো সম্ভব না, এটা আপনারা দেখতে হবে। দেখুন এই যে প্রত্যেকটা ভাজে এভাবে আঠা লাগিয়ে নেবেন, না হলে এই গোলাপ ফুল কী হবে। আমি একটা ইউটিউবার আপুরের রেসিপি দেখেছি, উনি এভাবে গোলাপ ফুল পিঠা বানিয়ে যখন তেলে দিছে তখন পিঠাটা একেবারে খুলে গেছে। তো আচ্ছা যাই হোক, আমরা ইউটিউবাররাও অনেক সময় অনেকে অনেক কিছু ভুলে যায়, যার কারণে অনেক ভুল হয়ে যায়। তার জন্য আপনারা যার রেসিপি ফলো করেন ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এভাবে দেখুন প্রত্যেকটা আঠা লাগিয়ে নিচ্ছি। আর একটা গোলাপ ফুলে কয়টা করে লাগাচ্ছি পাপড়ি সেটা বলবো, দেখতে থাকুন। আর না হলে এক কাজ করুন, দেখতে দেখতে গনে ফেলুন, তাহলেই বুঝতে পারবেন। তো একটা একটা করে পাপড়ি এভাবে দিব। কই থেকে পাপড়িটা লাগাই সেটা খেয়াল করবেন। একটা পাপড়ির মাথা থেকে সামান্য একটু সামনে থেকে নিতে হবে। এই যে দেখুন, এই যে সামান্য একটু সামনে থেকে নিয়ে আরেকটা পাপড়ির মাথায় লাগাতে হবে। এভাবে আপনি যত বড় করতে চান তত বড় দিতে পারবেন। তবে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, বেশি বড় করলে একেবারে ছড়িয়ে যাবে, ভালো লাগবে না। আবার ছোট করলেও কলি কলি মনে হবে যে গোলাপ ফুলটা ফোটেনি। এই যে দেখুন, এক একটা গোলাপ ফুল বানাতে আমি মোট পাপড়ি ব্যবহার করেছি 60টি করে। প্রত্যেকটা ফুলে 60টি করে এই পাপড়িগুলো আঠা লাগিয়েছি, যার কারণে প্রত্যেকটা গোলাপ সমান হয়েছে। দেখুন একটাও ছোট বড় হয়নি, ফুটন্ত গোলাপ একেবারে। এবার চলুন এগুলো তেলে ভেজে দেখাচ্ছি কীভাবে ভাজবেন। ডুবো ডুবো তেলে ভাজতে হবে। তো সবচেয়ে ভালো হয় এরকম ছোট পাতিল নিয়ে একটা একটা ভাজলে, এতে করে গোলাপের কালারটা সুন্দর আসবে। একটু সময় লাগবে কিন্তু ভালো হবে। আচ্ছা যাক, আপনি চাইলে বড় পাতিলে একসাথে বেশি করেও ভাজতে পারবেন। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত গোলাপটা ভেজে নিচ্ছি। আগে থেকে যে শিরাটা রেডি করে রেখেছি, শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি এটাকে আবার ভালো করে গরম করে নিচ্ছি। এবার এই গরম গরম পিঠা তেলের থেকে উঠাবো, আর এই গরম গরম শিরার মধ্যে চুবিয়ে এপিট ওপিট করে কয়েক সেকেন্ড করে রাখলেই শিরাটা সুন্দর চুষে নেবে। একেবারে জিলিপি যেরকম শিরা চুষে না, এই পিঠাটা সেভাবেই শিরা চুষে নেবে। বাস তারপরে তুলে একটা প্লেটে নিয়ে নেবেন, হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানাবো আর শিরা ভিজিয়ে ভিজিয়ে নিব। এই দেখো নিয়ে ফেলছি সবগুলো বানিয়ে, শিরায় চুবিয়ে এই প্লেটে নিয়ে নিছি। এই তো দেখুন পিঠাগুলো সেই রকম হয়েছে। কার কার খেতে মন চায় হাত তোলেন। আচ্ছা
কে কোথায় থাকেন দেওয়া তো সম্ভব না, তো সবাই রেসিপিটা দেখে বাসায় অবশ্যই বানাবেন। সত্যি বলছি পিঠাটা খেতে খুব ভালো লেগেছে। তো এভাবে আমি এই কটা পিঠা বানালাম। আপনি বেশি বানাতে চাইলে বেশি করে আটা করবেন, তবে পরিমাপটা ঠিক রাখবেন সব কিছু, তাহলে খেতে ভালো লাগবে। এবার একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন পিঠাটা খুবই মুচমুচে। আমাদের আজকের রেসিপি ভাপা পিঠা। মাত্র 1 মিনিটে 10টি ভাপা পিঠা বানিয়ে দেখাবো। ভাপা পিঠা বানানোর এই সহজ রেসিপি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, অনুরোধ রইল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন ভাপা পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। পারফেক্ট এই ভাপা পিঠা রেসিপি। আজকে ভাপা পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে মেপে 3 বাটি চালের গুঁড়ো। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়োটা নিচ্ছি, তবে আতপ চালের গুঁড়ো বা পোলাও চালের গুঁড়ো নিলে কিভাবে বানাবেন এই ভিডিওতে আমি পুরোটা বুঝিয়ে দেব। দেখুন নিয়ে নিছি যে বাটি মেপে 3 বাটি চালের গুঁড়া নিছি, সেই বাটি মেপে 1 বাটির 3 ভাগের 1 ভাগ চিনি নিয়ে নিছি। লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, যতটুকু টেস্ট অনুযায়ী আপনি খেতে পারেন। অনেকে আবার মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না, চাইলে না দিলেও চলবে, সেটা আপনি স্কিপ করে দেবেন। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই চালের গুঁড়াটাকে মেখে নিচ্ছি বা ভিজিয়ে নিচ্ছি। একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। মাখাটা ঠিক এই রকম হবে, চালের গুঁড়াটা ভেজা বালুর মতো হবে। মুট করলে এক জায়গায় জমাট বেঁধে যাবে, আবার ছাড়ানোর সাথে সাথে ঝরঝরে হয়ে যাবে। ঠিক এমন করে ভিজাতে হবে দুধ দিয়ে। তো এভাবেই যে বাটি মেপে চালের গুঁড়া নিছি সে বাটি মেপে হাফ বাটির চেয়ে একটু বেশি লেগেছে আমার দুধটা এখানে। আর এটা জাল করা ঘন দুধ নিছি। আপনার ইচ্ছে, আপনি চাইলে এই আটাটা মাখতে পানি ব্যবহার করতে পারেন। আচ্ছা, চালের গুঁড়াটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, রেস্টে থাকুক। এ ফাঁকে বাকি কাজগুলো সেরে ফেলি। একই সমান পিঠা বানাতে অনেক সময় একই সমান বাটি খোঁজাখুঁজি করতে হয়, তো এই পদ্ধতিতে বানালে আপনাদের আর সেই পেরেশানি থাকবে না। আমি 1 ইঞ্চি পাশ ও 6 ইঞ্চি লম্বা করে ক্যালেন্ডারে শক্ত যে কাগজটা আছে সেটা কেটে নিছি। তারপর একটা কষ্টিপ দিয়ে মুখ আটকে নিছি, বাস গোল বাটির মতো হয়ে গেছে। এভাবে আমি এই বাটিগুলো বানিয়ে নিলাম। সবগুলো বাটি দেখুন এভাবে মেপে নেবেন ইঞ্চি টেপ দিয়ে, তাহলে একই সমান হবে। বাটিগুলো এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিছি রাইস কুকারের যে প্লেটটা আছে ছিদ্রওয়ালা, সেটা একটা টিপস দিয়ে দিই। আমার এই প্লেটটা একটু ভাঙা, তো আমি ওই সাইড দিয়ে একটু কষ্টিপ লাগিয়ে কষ্টিপটাকে আবার একটু ছিদ্র করে দিচ্ছি। যদি আপনার প্লেট এরকম ভাঙা থাকে ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারবেন। আচ্ছা, সেই প্লেটের উপরে একটা মশারির তেনা বিছিয়ে, নোয়াখালীর ভাষায় চলে আসছে, মশারির কাপড় বিছিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। কিছু ফ্রেশ নারকেলও গুঁড়ো এক সাইডে রেখে দিছি। এইদিকে রেস্টে রাখা চালের গুঁড়োগুলো দেখেন ভিজে আরও ফুলে আছে। এভাবে যদি একটু রেস্টে রেখে পিঠাটা বানান, তাহলে কিন্তু পিঠাটা অনেক সফট হবে এবং সারাদিন ধরে সফট থাকবে, শক্ত হবে না। আচ্ছা, যারা আতপ চালের গুঁড়া অথবা পোলাও চালের গুঁড়া দিয়ে বানাবেন বা বাজারের দোকান থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে বানাবেন, সবাই একইভাবে রেস্টে রাখতে হবে। তবে তাদের জন্য একটা বাড়তি ঝামেলা আছে, সেটা হচ্ছে এই রকম একটা যে কোনো ছিদ্রওয়ালা স্টিলের হোক বা প্লাস্টিকের হোক চালনি দিয়ে চেলে নিতে হবে। কারণ আতপ চাল পোলাও চালের গুঁড়োগুলো কিন্তু দুধ দিয়ে মাখার পর এগুলো চাকা চাকা হয়ে যাবে, তাই এগুলোকে এভাবে চেলে ঝরঝরে করে নিতে হবে। আমি যেহেতু সেদ্ধ চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি, তাই আমি এগুলো চালবো না। সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে পিঠা খেলে এগুলো চালা লাগে না। এগুলোতে পানি বা দুধ মেশালে এগুলো এমনি ঝরঝরে থাকে। এই যে দেখুন আলাদা আলাদা। তো এগুলো এখন পিঠা বানানোর জন্য কিন্তু রেডি।
এবার আপনাদেরকে আমি পিঠাটা বানিয়ে দেখাবো। তার জন্য নিয়ে নিচ্ছি একটি চায়ের চামচ। তো দেখুন, আগে থেকে যে স্ট্যান্ডটায় মশারির কাপড়টা বিছিয়ে রেখেছি, সেখানে আমি কাগজে কাটা গোল গোলে কাপগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে বসিয়ে দিছি শুধু, আর কিছু না। এবার একটি কাপের মধ্যে আমি কিছুটা চালের গুঁড়ো চামচ দিয়ে দিছি। তারপর মাঝখানে গুড় নারকেল দিলাম। তারপর আবারও উপর থেকে কিছুটা চালের গুঁড়ো সমান করে দিচ্ছি। আর এই সমানটা করার টাইমে আলতো হাতে একটু চেপে চেপে দিতে হবে, বেশি চাপবেন না, তাহলে পিঠা কিন্তু তুলতুলে হবে না। আলতোভাবে একটু চেপে চেপে সমান করে দিতে হবে। কেন দিতে হবে সেটা বলছি দেখুন। আচ্ছা, তারপরে আবার উপর থেকে একটু গুড় আর নারকেল দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা টেস্টের ভাপা পিঠা। এবার আমি আরেকটা বাটিতে কিছুটা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, দেখুন, সমান করে অর্ধেক। তারপর মাঝখানে একটু জায়গা গোল করে ফাঁকা করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু গুড়, আপনি যেরকম পছন্দ করেন সেই হিসাবে গুড়টা দেবেন। তারপর আবারও উপর থেকে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আলতো হাতে চেপে একটু সমান করে নিলাম। এবার আবারও উপর থেকে একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই পিঠাটাতে আমি নারকেল দিই নি। বাসায় যাদের অ্যালার্জি তাদের জন্য আমি নারকেল ছাড়া পিঠাটা আলাদা বানাচ্ছি, আর যারা নারকেল খেতে পারবে তাদের জন্য আলাদা। বুদ্ধি করে একই হাঁড়িতে দুস্বাদে সবার কথা চিন্তা করে এভাবে ভাপা পিঠা বানাতে পারেন স্বল্প সময়ে। এভাবে আমি এই সবগুলো ভাপা পিঠার বাটি দেখুন সাজিয়ে নিছি সুন্দর করে। তারপরে চুলায় আমি রাইস কুকারের পাতিলের 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। সেই পাতিলের উপরেই আমি এই পিঠাগুলো বসিয়ে দিলাম। এবার যেটা করতে হবে দেখুন, কাগজ সহ পিঠাগুলো সিদ্ধ করা যাবে না, কারণ সিদ্ধ হওয়ার পরে কাগজ থেকে কি বেরোয় না কি বেরোয় পিঠার সাথে মিশে যায়, পরে শরীর খারাপ হবে। তাই চুলার মধ্যে দেওয়ার পরে আস্তে আস্তে এই কাগজটাকে এভাবে তুলে ফেলতে হবে। আর তার জন্যেই বলছি আলতো করে একটু চেপে দিতে হবে, তাহলে কাগজটা তুলতে গেলে পিঠাগুলো আর ভাঙবে না। আচ্ছা দেখুন, এরই মধ্যে রাইস কুকারের ভিতরে দেওয়া পানিগুলো কিন্তু বলক চলে আসছে বা পুড়ছে। তো এখন মশারির কাপড়টা চারদিক থেকে পিঠার উপরে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার ছিদ্রটা লেখালেখির কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে ভিতরে তাপ যেন বাইরে না আসে। বাস এভাবে ঘড়ি ধরে পাক্কা 1 মিনিটও লাগে না, আমার মনে হয় 30 সেকেন্ড লাগে পিঠাগুলো হতে। তারপরেও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, নিরাপত্তার জন্য আমি পুরো 1 মিনিটে পিঠাগুলো সেদ্ধ করে নিচ্ছি। বাস হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। পিঠাগুলো আমি ধরে দেখেছি, পিঠাগুলো পারফেক্ট। ধরলেই বোঝা যাবে জমাট বেঁধে যায় এক জায়গায় পিঠা হলে ঠিকভাবে। তো এভাবে পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি মশারির কাপড়টা সরাচ্ছি দেখুন। আচ্ছা, আমি এখানে পুরান মশারির একটা টুকরো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ব্যবহার করছি। আপনারা এই জায়গায় যে কোনো সুতির পাতলা কাপড় বা নেট কাপড় নিতে পারবেন, সমস্যা নেই। এবার চুলার আঁচটা নিভিয়ে দিছি, দিয়ে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর, মাত্র 1 মিনিটে 10টি পিঠা হয়ে গেছে, এবং প্রত্যেকটা পিঠা গোলগাল, একটা পিঠাও ভাঙেনি, কিচ্ছু হয়নি। সবগুলো পিঠা একটা চামচ দিয়ে তুলে তুলে এই প্লেটে নিয়ে নিচ্ছি। এই তো সবগুলো পিঠা তুলে নিলাম। মাশাআল্লাহ করে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু খুব ভালো হয়েছে। নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো। আশা করছি বাসায় রেসিপিটা ট্রাই করবেন। যদি বাসায় বানালে রেসিপিটা আপনার ভালো লাগে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আচ্ছা, একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন। এটা হচ্ছে যেটায় নারকেল দিছিলাম সেই পিঠা। নারকেল ছাড়া পিঠাগুলো খুব ভালো হয়েছে, যেটা নারকেল ছাড়া। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।